ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব মার্কেটের কন্ডিশনকে নিয়ে। বর্তমান সময়ে মার্কেটের এই ফল, এই কারেকশন দেখে অনেক মানুষই বুঝতে পারতেছেন না যে এই কারেকশন কি কি জন্য হচ্ছে। দেখুন, এর পিছনে অনেকগুলা কারণ আছে। এই কারণগুলার বিষয়ে আমি অলরেডি আলোচনা করেছি একটা ভিডিওতে। যদি না দেখেন দেখে নেবেন। আর আজকের ভিডিওত আলোচনা করব এই স্টক মার্কেট আপনার আর আমার অনুমানের উপর, প্রেডিকশনের উপর চলে না। এর পিছে অনেকগুলা ফ্যাক্টর থাকে, গ্লোবাল ইভেন্টস থাকে, ইকোনমিক পলিসিস থাকে, তার সাথে মার্কেটে ইনভেস্টররা সেন্টিমেন্ট, এর উপরে নির্ভর করে মার্কেটের গতিবিধি। কারণ যদি গ্লোবাল ফ্যাক্টর ঠিকঠাক থাকে, ইকোনমিক পলিসি ঠিকঠাক থাকে, মার্কেট সেন্টিমেন্ট যদি ঠিক থাকে, তাহলে স্টক মার্কেটও ঠিক থাকবে। এই তিনটা কারণের উপরে চলে স্টক মার্কেট। এর ছাড়া অনেকগুলা ফ্যাক্টর বর্তমান সময়ে এই মার্কেট কারেকশনের পিছনে কাজ করতেছে। চলুন গিয়ে দেখি ফ্যাক্টর গুলা। সবার প্রথমে যদি আমরা দেখি, নাম্বার ওয়ানে তারিফের ভয়। তারিফ মানে ট্রেড ওয়ার। এই বিষয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি আমি। তো এর ভয়ে মার্কেটে বর্তমান সময় এই কারেকশন নতুন করে স্টার্ট হয়েছে। আর এর ফলে অনেক কিছু হতে পারে মার্কেটে। কারণ এই তারিফ, ট্রেড ওয়ার যদি চালু হয়ে যায়, তাহলে ইনফ্লেশন হাই হয়ে যাবে। আর আমরা সামনের দিকে যেটা নাকি আশা করি যে রেড কাট, এই রেড কাট আসবে না। কারণ ইনফ্লেশন হাই থাকা অবস্থাতে রেড কাট কখনো আশা করা যায় না। তো এগুলা ফ্যাক্টরের জন্য বর্তমান সময় কিন্তু মার্কেটে কারেকশন হচ্ছে এই নতুন করে কয়েকদিন ধরে। তারপর যদি 2 নম্বরে আরেকটা বিষয় দেখি, রুপিজ অল টাইম ল লেভেলে আছে। $1 মোকাবিলায় রুপিজ বর্তমান সময় 87 রুপিসের উপরে $1 মোকাবিলায় রুপিজ। তো এটা কিন্তু মার্কেটও পছন্দ করে না। তার সাথে যারা নাকি বড় বড় ইনভেস্টর, এফআইআইস, তারা কিন্তু রুপিজ অল টাইম ল থাকাতে পছন্দ করে না, রুপিজ কমজোর হওয়াতে পছন্দ করে না। কারণ রুপিজ যদি মজবুত থাকে, সেই সময়ে ইনভেস্ট করতে পছন্দ করে এফআইআইসরা বা এনআরআই ইনভেস্টররা। কারণ তারা যদি ধরুন $1,000 প্রফিট করতে যায় মার্কেটে, তো রুপিজ মজবুত থাকা অবস্থায় বা আজকের থেকে যদি 6 মাস আগে সেটা করত, তাহলে $1,000 বদলে ভারতবর্ষ থেকে ধরুন 81,000 বা 82,000 প্রফিট করলেই তারা সেই টাকাটাকে নিজের দেশে ট্রান্সফার করলে $1,000 পেয়ে যেত। কিন্তু আজকের দিনও যদি $1,000 প্রফিট কামাইতে চাই ইন্ডিয়ান মার্কেট থেকে, তাহলে সেটা 87,000 রুপিসের উপরে প্রফিটটা করতে লাগবে ভারতবর্ষতে। যে জায়গা থেকে 81-82,000-এ $1,000 $1,000 প্রফিট হতো, সেই জায়গায় 87,000-এর প্রফিট করতে লাগবে বর্তমান সময়। কারণ ইন্ডিয়ান রুপিজ অল টাইম ল লেভেলে পৌঁছে গেছে। তো এটাও একটা অনেক বড় ফ্যাক্টর। এই জন্য কিন্তু এফআইআইসিরা ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি করতে চাইতেছে না। তার সাথে আরো অনেকগুলা ফ্যাক্টর আছে। এফআইআইসি ইন্ডিয়ান মার্কেট থেকে 2025 আসার পর থেকে $9.9 বিলিয়ন টাকা উইথড্র করে নিয়েছে। তার কারণ অনেক আছে। তার ভিতরে একটা মেইন কারণ হচ্ছে ইন্ডিয়ান রুপিজ কমজোর হওয়া। তারপর আরেকটা বিষয় হচ্ছে রেড কাট। রেড কাট যদি ভবিষ্যতে দেখি, অনেক কম আশা করা যায়। কারণ ট্রাম্পে নতুন করে তারিফ, ট্রেড ওয়ার অ্যানাউন্স করার পর থেকে ইনফ্লেশন রেটটা কিন্তু বেড়ে যাবে ইউএস এর মাঝে। আর ইনফ্লেশন রেটটাকে কন্ট্রোল করতে গেলে রেড কাট বিলকুল আশা করা যায় না। তো এগুলা আনসার্টেনিটির কারণে মার্কেট বর্তমান সময় কারেক্ট হয়েছে। আর এই কারেকশন আরো চলবে। তার সাথে আরো কয়েকটা মেইন কারণ হচ্ছে, বর্তমান সময় স্টক মার্কেট নিচের দিকে যাচ্ছে। এই কারণে যারা নাকি নিউ ইনভেস্টার বা ওল্ড ইনভেস্টার, তারা সবই স্টক মার্কেট থেকে শিফট হয়ে গোল্ডে ইনভেস্ট করতেছে। এই জন্যে গোল্ডের দাম যদি দেখি বর্তমান সময় আসমানে আছে, একদম অনেক উপরে আছে। তার সাথে আরো যদি আরেকটা ফ্যাক্টর দেখি, মেইন ফ্যাক্টর যদি দেখি, ভারতবর্ষতে Q3 রেজাল্ট অ্যানাউন্স করা স্টার্ট হয়ে গেছে অনেকগুলা কোম্পানির। তো আমরা জানি যে
কোম্পানিগুলা রেজাল্ট আসার আগেই কিন্তু এস্টিমেট হয়ে যায় যে কোন কোন সেক্টরের কোন কোন কোম্পানির কতটুক রেজাল্ট আসবে, কতটুক সেলিং আসবে, প্রফিট আসবে, এগুলার এস্টিমেট আগেই এসে যায়। তো সেই এস্টিমেট মতে কোনো কোম্পানির এই রেজাল্ট আসছে না, সবারই কিন্তু এস্টিমেটের থেকে নিচে আসছে, খারাপ আসছে রেজাল্ট। এই কারণেই বর্তমান সময়ে এই কারেকশনটা দেখা যাচ্ছে। আর যদি পরবর্তী সময়ে দেখি আমরা যে কোম্পানির রেজাল্ট Q4 কিরকম আসবে, তো সেই রেজাল্টও অনেক এক্সপার্টের মোতাবেক যদি দেখি সেই রেজাল্টও অনেক ভালো এক্সপেক্ট করা যায় না, আশা করা যায় না। তো এগুলা ফ্যাক্টরের কারণে মার্কেট বর্তমান নিচে আছে। তার সাথে আরেকটা মেইন ফ্যাক্টর হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস ইনক্রিজ হয়ে যাওয়া। তো বর্তমান সময়ে ক্রুড অয়েলের প্রাইস যদি আমরা দেখি গত 6 মাস ধরে অনেক উপরে আছে। তো এই ক্রুড অয়েলও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বর্তমান স্টক মার্কেট নিচে আসার। ইন্ডিয়ান মার্কেটের আলোচনা করতেছি আমি। তো এই সবগুলা ফ্যাক্টরকে মিলিয়ে যদি দেখি বর্তমান সময়ে কি করা উচিত, তো দেখুন করোনার পর থেকে 2020-এর পর থেকে 2024 পর্যন্ত এই 4 বছরের মাঝে যে কোনো কোম্পানির চার্ট খুলে যদি দেখি আমরা, সবগুলা কোম্পানির প্রাইস কিন্তু উপরে গিয়েছে সুন্দর হিসাবে। যে কোনো কোম্পানির চার্ট দেখলে বুঝতে পারবেন। তো যদি করোনার সময় দেখি একটা সুন্দর ফল হয়েছিল, মার্কেটে কারেকশন হয়েছিল, তারপর 4 বছরের মাঝে আর কোনো বড় কারেকশন আমরা দেখি নাই। তো 4 বছর পর 2024-এর সেপ্টেম্বর থেকে আজকের দিন পর্যন্ত একটা কারেকশন হয়েছে মার্কেটে, যেটা নাকি 10%-এর উপরে, 15%। অনেকগুলা ইন্ডেক্স যদি দেখি স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, সেগুলাতে আরো বেশি 18%, 20% কারেকশন হয়েছে। তো এই 4 বছর পর এই কারেকশনটা হয়েছে। আর কি কি জন্য হয়েছে এই বিষয়ে আমি আগেও একটা ভিডিওতে আলোচনা করেছি, আজকের ভিডিওতে আলোচনা করেছি। অনেকগুলা ফ্যাক্টরের কারণে বর্তমান সময়ে এই কারেকশনটা দেখা যাচ্ছে। তো ইতিহাসে যদি আমরা দেখি, মার্কেট যদি একটা বড় র্যালি করে উপরের দিকে যায় একদিকে, তাহলে একটা ফল করে অল্প কারেকশন হয়ে, এটা একদম নর্মাল ব্যাপার। হয়তোবা সেই জায়গায় টাইম কারেকশন হবে, আর না হলে প্রাইস কারেকশন হবে। টাইম কারেকশন মানে কি, একটা জায়গাতেই প্রাইসটা থেকে যাবে 1, 1.5, 2 বছরের জন্য বা 6 মাসের জন্য। প্রাইসটা এক জায়গাতেই আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে, এটাকে কনসলটেশন বলে। আর তার সাথে টাইম কারেকশনও বলে। আরেকটা হচ্ছে প্রাইস কারেকশন, মানে প্রাইসটা তো অনেক লম্বা র্যালি করে উপরে গেছে, সেই জায়গার থেকে মার্কেট কারেকশন হয়ে নিচের দিকে আসছে, এটা হলো প্রাইস কারেকশন। তো এই কারেকশন হয়ে কিছু অল্প সময় নিচে থাকে, তারপর মার্কেট তো যাবে উপরে। কারণ আমি স্টার্ট করেছিলাম স্টক মার্কেট 7,000-এ ছিল নিফটি, সেই জায়গার থেকে 7,005 হয়েছে, 8,000 হয়েছে, 8,005, 9,000, 11,000, 13,000, এরকম হিসাবে 26,000-এর উপরে গিয়েছিল নিফটি। আর বর্তমান সময়ে যদি দেখি 23,000-এর আশেপাশে। তো যেই সময় আমি স্টার্ট করেছিলাম স্টক মার্কেট 7,000-এ নিফটি ছিল, সেই জায়গার থেকে আজকের দিনও অনেক উপরে আছে নিফটি। তো যদি আমি ভবিষ্যতে দেখি 2, 4, 5 বা 10 বছর পর, নিফটি 23,000-এর থেকে অনেক উপরে থাকবে। কিন্তু শর্ট টার্মে যদি দেখি ভলিটিলিটি, তো এটা কখন শেষ হবে বা আপ ট্রেন্ডে কখন যাবে। তো দেখুন মার্কেট 4 বছর র্যালি দিয়েছে, বর্তমান অলমোস্ট 5 মান্থ হয়ে গেছে স্টক মার্কেটে কারেকশনটা। তো হয়তোবা আরো 2, 4, 5 মাস চলতে পারে। যদি আমরা ধরি মিনিমাম 1 ইয়ার টাইম পিরিয়ডের মাঝে আমরা বড় ধরনের কিবা র্যালি মার্কেটে আশা করতে পারি না, কারণ 4 বছর পর এই কারেকশনটা হয়েছে। এর সাথে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার অনেকগুলা আশা ছিল, যেগুলা নাকি ফেল হয়ে গেছে। রেড কাট অ্যানাউন্স, তো রেড কাট অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি, আরবিআই রেড কাট করেছে, তারপরেও মার্কেটে কিন্তু পজিটিভ মুভমেন্ট আসে নাই। বাজেট ছিল একটা পজিটিভ মুভমেন্ট, যে বাজেটের পর মার্কেট ঠিকঠাক হবে, কিন্তু বাজেটের পরও মার্কেট ঠিকঠাক হয় নাই। তো এর মেন কারণ হচ্ছে এই যে আলোচনা করেছি অনেকগুলা ফ্যাক্টর। রুপি যদি মজবুত না হয়, ক্রুড অয়েলের প্রাইস যদি ঠিকঠাক না হয়, বা এফআইআইএস এ যদি
ভারতবর্ষতে ফিরে না আসে, তো এগুলা প্রবলেম যদি ঠিকঠাক না হয়, কোম্পানির রেজাল্ট গুলা যদি ঠিকঠাক না হয়, স্টক মার্কেট ঠিক হবে না। আর এই সবগুলা ফ্যাক্টর যদি ঠিক হতে যায়, মিনিমাম 6 মান্থ টু 1 ইয়ার সময় লাগবে, 6 মাসের থেকে 1 বছর সময় লাগবে। এর ভিতরে বড় ধরনের কিবা র্যালি স্টক মার্কেটে আশা না করাই ভালো। তো যদি আপনার ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে আছে, তাহলে কি করা? তো দেখুন, আমি আগেই বলেছি, অনেকগুলা ভিডিওতে বলেছি, স্টক মার্কেটে একসঙ্গে এক জায়গায় কোনোদিন ইনভেস্ট করবেন না। 1,000 টাকা ইনভেস্টমেন্টের জন্য আছে আপনার কাছে, 4 জায়গায় ইনভেস্ট করবেন। 25% করে দেন, তারপর যদি মার্কেট আরো কারেক্ট হয় বা ঠিকঠাক হয় 25% করেন, তারপর যদি মার্কেট আরো কারেক্ট হয়, ঠিকঠাক হয় 25% আরেকবার করেন। এই হিসাবে টুকরা টুকরা হিসাবে করবেন। আর যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, সেই সময় সেম সিস্টেমে ইনভেস্ট করবেন। ধরুন 100 রুপিসে কিনেছেন 25% এর, যদি মার্কেট উপরে চলে গেছে 105 কিনেন 25% এর, যদি মার্কেট তার উপরে চলে গেছে 110 রুপিসে কিনেন 25% এর। এরকম হিসাবে ইনভেস্ট করতে লাগে, টুকরা টুকরা হিসাবে। আমরা কি করি, ভুল করি, এক জায়গায় এক মুঠে ইনভেস্ট করে দিই, তারপর যদি মার্কেট কারেকশন দেয়, নিচে এসে যায়, সেই জায়গায় টাকাই থাকে না ইনভেস্টমেন্টের জন্য। তো এই ভুল করা যাবে না। আরেকটা ভুল করি আমরা সবাই, রিস্ক ম্যানেজমেন্ট করতে জানি না। যে আমরা যে সবসময় বলি স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, রিস্কি, তার কারণ কি? বর্তমান সময়ে দেখুন, যদি ইন্ডেক্সের নিফটি 50 কোম্পানি দেখি, ম্যাক্সিমাম 20 to 30% কারেকশন হয়েছে, ম্যাক্সিমাম লেভেল। যে কোনো কোম্পানি দেখি যদি নিফটি 50, এর নিচে সবগুলা কোম্পানির কারেকশন হয়েছে। আর যদি মিড ক্যাপের দেখি, তাহলে দেখবেন 40 to 50% এর কারেকশন হয়েছে, ম্যাক্সিমাম লেভেল, সেটা মিড ক্যাপ ইন্ডেক্সে থাকা কোম্পানিগুলা। আর যদি স্মল ক্যাপ ইন্ডেক্সের কোম্পানিগুলা দেখি, তাহলে ম্যাক্সিমাম কারেকশন যদি দেখি, বর্তমান সময়ে 65-70% কারেকশন হয়ে গেছে অনেকগুলা কোম্পানির। তো এই জন্য আমরা বলি যে রিস্কি ইনভেস্টমেন্ট হচ্ছে স্মল ক্যাপে যদি ইনভেস্ট করেন, মাইক্রো ক্যাপে যদি ইনভেস্ট করেন। রিস্কি এই জন্যই, কারণ কারেকশনের সময় অনেক নিচে যায় এগুলা ইন্ডেক্সের কোম্পানি। তো আমরা ভুল কি করি, লালসের কারণে আমরা সবগুলা টাকা এই স্মল ক্যাপের কোম্পানি গুলাতে ইনভেস্ট করে দিই। তাতে কোনো প্রবলেম নাই। যদি আপনার টাইমিংটা লং টাইমের জন্য ইনভেস্ট করেছেন, আপনার হরাইজনটা টাইম, ইনভেস্টমেন্ট হরাইজনটা আপনার যদি 5 ইয়ারের উপরে থাকে, তাহলে কোনো প্রবলেম নাই। কারণ 5 ইয়ারের মাঝে তো মার্কেট যতটুকুই নিচে যাক, সেই জায়গার থেকে উপরে যাবেই শিওর। এত লম্বা সময়ের জন্য মার্কেট নিচে থাকবে না। কিন্তু অনেক মানুষে কি ভুল করে, সবগুলা টাকা এই স্মল ক্যাপ ইন্ডেক্সে ইনভেস্ট করে দিয়েছে, স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে দিয়েছে, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিয়েছে। কিন্তু এই বর্তমান সময় তার দরকার হচ্ছে 5,000, 10,000, 20,000 টাকা, 50,000 টাকার দরকার হচ্ছে ইমার্জেন্সি। এই কারেকশনের সময় সেই একদম লো লেভেলে থাকা ফান্ডের থেকে তার মজবুরিতে উইথড্র করা লাগবে, কারণ তার টাকা পুরা সেই স্মল ক্যাপ ফান্ডে আছে। বা কেউ কেউ আছে স্মল ক্যাপ কোম্পানি গুলাতে ইনভেস্ট করে রেখেছে ডাইরেক্ট শেয়ারে। তো বর্তমান সময়ে ইনভেস্টমেন্টটা যদি আমরা দেখি, 50%, 60%, 70% কারেকশন হয়ে নিচে আছে স্মল ক্যাপ কোম্পানি গুলা। তো এই অবস্থা যদি ইমার্জেন্সি হয় টাকার, তাহলে সেই লসেই সেল করে বাহির করতে লাগবে, উইথড্র করতে লাগবে টাকাটাকে। এই জন্য ডাইভার্সিফাইড অনেকই ইম্পর্টেন্ট। কারণ যদি মার্কেট কারেকশন হয়, আপনার পোর্টফোলিওটাকে যাতে ব্যালেন্স করে রাখতে পারে, ডাইভার্সিফাইড পোর্টফোলিওর বেনিফিট এটা। আর যারা নাকি অনলি স্মল ক্যাপ কোম্পানিতে বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, তার পোর্টফোলিও যদি বর্তমান দেখা যায়, মিউচুয়াল ফান্ডেরই হোক বা ডাইরেক্ট শেয়ারের, অনেক লোকসান দেখা যাচ্ছে। তো যদি আপনার লং টার্মের প্ল্যানিং আছে, কোনো ভয় নাই, কোনো প্রবলেম নাই, লং টার্মে মার্কেট তো উপরেই যাবে। আর যদি এই সময় আপনার টাকার দরকার হয়, উইথড্র করতে লাগে, তাহলে কিন্তু আপনি ভুল করেছেন, কারণ আপনি ডাইভার্সিফাইড করেন নাই। যদি ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকতো, তাহলে এই সময়ে যদি গোল্ডে কিছু ইনভেস্টমেন্ট থাকতো আপনার, তো দরকার হলে সেই জায়গা থেকে আপনি উইথড্র করতে পারতেন।
বা কিছু একটা টাকা যদি এফডিতে রেখে দিতেন, এই কারেকশনের সময় সেই এফডি থেকে উইথড্র করে আপনি আপনার সেই সমস্যাটা সমাধান করতে পারতেন। তো এই জন্য ডাইভার্সিফাইড করা অনেকই ইম্পর্টেন্ট, কারণ এগুলা কথা আমরা বুঝতে পারি যখন নাকি মার্কেট নিচে আসছে, কারেকশন হয়ে একটা একদম চরম সীমায় পৌঁছে যায় সেই সময়। তো আশা করি ভবিষ্যতে যদি ইনভেস্ট করেন, ডাইভার্সিফাইড করে ইনভেস্ট করবেন। আর এমার্জেন্সির জন্য কিছু একটা টাকা হয়তো বা এফডিতে, আর না হলে গোল্ডে ইনভেস্ট করে রাখবেন, আর না হলে বন্ড, ডেপ্ট এগুলাতে ইনভেস্ট করে রাখবেন। কারণ ইমার্জেন্সির টাকা যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করে রেখে দেন, তাহলে কোন সময় মার্কেট কোথায় যাবে আর কোন সময় আপনার দরকার হবে সেই সময় কিন্তু ফেসে যাবেন আর অনেক বড় লোকসান হবে। যদি এই বর্তমান কারেকশনের সময় যদি আপনার 50,000 টাকা দরকার হয়, তাহলে যে কোনো ফান্ডের থেকে আপনি উইথড্র করলে সেটা কিন্তু আপনার লোকসানদায়ক হবে। আর যদি ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে, তাহলে গোল্ডের থেকে উইথড্র করে নেন। গোল্ড বর্তমান সময় অনেক উপরে আছে, কারণ স্টক মার্কেট যদি কারেকশন নেয়, গোল্ড উপরে যায়, আর স্টক মার্কেট উপরে গেলে গোল্ড নিচে আসে। তো এই জন্যই ডাইভার্সিফাইড করার বেনিফিট এটাই, যদি স্টক মার্কেট ডাউনে আছে, আপনার ইমার্জেন্সি হচ্ছে গোল্ডের থেকে উইথড্র করে নেন, তার সাথে এফডিও করতে পারেন ইমার্জেন্সির জন্য। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ভবিষ্যতে কিরকম ভাবে ইনভেস্টমেন্ট করবেন বুঝে গেছেন। আর লং টার্মের জন্য যদি প্ল্যানিং থাকে, স্মল ক্যাপে ফোকাস করুন, বেশিরভাগ কোনো প্রবলেম নাই। যদিও 60% 70% কারেকশন হয় স্মল ক্যাপ কোম্পানিগুলা বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড গুলা, কিন্তু লং টার্মে যদি মার্কেট যদি বুল মার্কেটে যায়, বিয়ার মার্কেট থেকে বুল মার্কেটে যায়, আপ ট্রেন্ডে যায়, সেই সময় দেখা যায় যে স্মল ক্যাপ কোম্পানি কিন্তু সবের থেকে বেশি রিটার্ন দেয়। কিন্তু আপনার সেই সময় পর্যন্ত হোল্ডিং করতে লাগবে, মিনিমাম টাইমটা আপনার ইনভেস্টমেন্টের 5 বছরের উপরে হওয়া লাগবে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে কি হিসাবে ইনভেস্টমেন্ট করবেন ভবিষ্যতের জন্য। ধন্যবাদ।